আমাদের জামতলা স্কুলের মাঠ সেজে উঠেছে নতুন করে রং করা হয়েছে স্কুলটাকে। কান পাতলেই এখন ধ্রাম ধ্রাম করে ড্রাম পেটানোর আওয়াজ কানে আসে। স্কুলের মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মহড়া চলছে। নাচ গান হবে, তারপরে ছাত্রদের মার্চ পাস্ট। আমাকে আবার ডেকেছে পতাকা উত্তোলনের জন্য। ব্যাপারটা ভাবলেই আমি কেমন যেন শিহরিত হয়ে যাচ্ছি। স্কুলের ছাত্রছাত্রীরা সবার সামনে প্রস্তুতি নিচ্ছে, আর আমি ঘরের দরজা বন্ধ করে নিজের মনে মনে প্রস্তুত হচ্ছি। যে পতাকার জন্য শয়ে শয়ে দেশবাসী একদিন প্রাণ দিয়েছিলেন, আজও যে পতাকাটা নিংড়ালে হয়তো শহীদের রক্ত ঝরে পড়বে। সেই পতাকা উত্তোলন কি আর এতই সহজ কাজ? এমনিতেই এই স্টেজে ওঠা ব্যাপারটাই আমার কাছে চিরকালের একটা অত্যন্ত বিরক্তিকর কাজ। সুন্দর জামা কাপড় পরে বেশ চেয়ারে বসে মজা দেখব তা না, এই বিডিও স্যার হওয়ার পর থেকে কথায় কথায় আমাকে স্টেজে তুলে দেয় লোকে। আসল অনুষ্ঠান হওয়ার আগে আবার রিহার্সাল হচ্ছে। শুধু তো স্কুলের ছেলেমেয়েরা নয়, গ্রামের অন্য অনেকেও জড়ো হয়েছে অনুষ্ঠানে। মিত্তির মশাই, চৌধুরী মশাই, এনারা সবাই স্বাধীনতা পাওয়ার আগের মানুষ। অবশ্য তখন তাঁরাও অনেক ছোট ছিলেন। অগ্নিযুগের ব্যাপার স্যাপার কিছুই হয়তো মনে নেই। তবুও ওই 1947 সালের 15ই অগস্ট দিনটাকে বোধ হয় কোনোভাবেই ভুলে যাওয়া যায় না। মাইক হাতে ধরিয়ে কিছু বলতে বললেই দেখি দুজনেরই চোখের কোণা ভিজে যাচ্ছে। অফিসের পরে রোজই প্রায় রিহার্সালের জায়গাটা ঘুরে আসি। বেশ মজা হয় জায়গাটায় গেলে। সেদিন ওই হল ঘরে ঢোকার আগেই হাসির রোল শুনেই আন্দাজ করেছিলাম নির্ঘাত আজ সবাই মিলে রৌদ্রকে স্টেজে তুলেছে। ঘরে ঢুকেই দেখলাম একটা বিধিখিচ্ছিরি অবস্থা। রৌদ্র মাইক হাতে ধরে কাজী নজরুল ইসলামের কবিতা বলছে। নমস্কার, কাজী নজরুল ইসলামের দুর্গম গিরি কান্তর মরু। বলতে গিয়েই হোঁচট খেয়ে তড়াক করে স্টেজ থেকে লাফিয়ে আবার চেয়ারে রাখা একটা খাতা উল্টে পাল্টে দেখে স্টেজে উঠে সেই প্রথম থেকে নমস্কার বলে শুরু করেছে। এদিক ওদিক হাসির ফুলঝুরি ফুটছে। ভেদু অনেকক্ষণ ব্যাপারটা লক্ষ্য করে একটা সময় প্রায় বিস্ফোরণের মতো ফেটে পড়ল। একবারে মুখস্থ করে তারপর স্টেজে ওঠো। এটা কি হচ্ছে শুনি? হ্যাঁ, তখন থেকে একবার করে স্টেজে উঠছে আর নামছে, তো আচ্ছা মুশকিল। এই নেমে আয় বলছি। হ্যাঁ, কোনো কবিতা টবিতা বলতে হবে না তোকে, কোনো কবিতা টবিতা বলতে হবে না। দুজনের কাণ্ড দেখে আমি হাসতে হাসতে বললাম, আরে ওরকম করে বলছো কেন? বেচারা চেষ্টা করছে, কি হয়েছে? অত বড় কবিতা অমন গড়গড় করে বলা যায় নাকি? চৌধুরী মশাই বললেন, তাই তো আরে কবিতা না দেখেই যে বলতে হবে এরকম মাতার দিব্যিকে দিয়েছে বলো দেখি? না রে বাবা রৌদ্র, তুমি বরং তোমার ওই খাতাখানা দেখেই বলো, কোনো অসুবিধে নেই। কিন্তু রৌদ্র তো আমাদের পরম গুরুর ভক্ত। আমরা যে যাই বলি না কেন, ভেদুর কথা ছাড়া সে এক পাও চলে না। তাই একেবারে আকুল নয়নে তাকিয়ে রইল ভেদুর দিকে। গুরুদেব, খাতা দেখে বলবো? ভেদু কথার কোনো উত্তর না দিয়ে উল্টো দিকে তাকিয়ে বসে রইল। আজকাল ভেদু এই পন্থা নিয়েছে। রৌদ্রকে সে বলে বলে ক্লান্ত, কিছুতেই সেই গুরুদেব বলা ছাড়ে না। এদিকে ভেদুর বদ্ধমূল ধারণা হলো এত সহজে কাউকে শিষ্য বানানো যায় না, আর গুরু হওয়াও অত মুখের কথা নয়। তাই ভেদু ঠিক করেছে, রৌদ্র ওই গুরুদেব বলে তাকে সম্বোধন করলে সে কোনো উত্তর না দিয়ে উল্টো দিকে মুখ ঘুরিয়ে বসে থাকবে। এদিকে রৌদ্রও ছড়ার পাত্র নয়। সে আবার লাফাতে লাফাতে ভেদুর প্রায় ঘাড়ে চড়ে প্রশ্ন করতে থাকে, গুরুদেব, খাতা দেখে বলবো? রৌদ্র যেদিকে যাই ভেদু উল্টো দিকে মুখ ফেরায়। এইভাবেই চলতে থাকে বেশ কিছুক্ষণ। মিত্তির মশাই শেষে হাসতে হাসতে বললেন, বলছি ভেদু, তুমি কিছু একটা করো বুঝলে? ও তোমার কথা ছাড়া কারো কথা শোনে না। ও কিন্তু এমনই উচ্চিংড়ের মতো লাফিয়ে বেড়াবে। ভেদু অত্যন্ত বিরক্তির সাথে খেঁকিয়ে উঠে বলল, যা কি দেখে দেখবি বল, উদ্ধার কর আমায়। অমনি রৌদ্র একটা ঢিপ করে প্রণাম করে একেবারে হনুমানের মতো লাফ দিয়ে স্টেজে উঠে গড়গড় করে খাতা দেখে বলতে লাগলো, নমস্কার, কাজী নজরুল ইসলামের দুর্গম গিরি। কবিতা বলা হয়ে গেলে
আমরা সবাই জোরে জোরে হাততালি দিয়ে উঠলাম। এই হাততালির অর্থই হলো, অনেক হয়েছে বাবা, এবার নেমে আয়। কিন্তু রৌদ্র এর অর্থ কি বুঝলো কে জানে। সে ঝুঁকে ঝুঁকে আমাদের সকলকে নমস্কার করতে লাগলো। ঠিক এরকম সময় স্কুলের বাইরে বেশ একটা ভারী গাড়ি থামার আওয়াজ পেলাম। সকলে তখনও হাসাহাসিতে ব্যস্ত, তবে আমার কানে আওয়াজটা ঠিক এসেছিল, কোনো ভারী জিপের আওয়াজ। এ গ্রামে এরকম গাড়ি কারণ নেই, বাইরে থেকে আসছে মানেই আজকাল ধরে নিতেই পারি এ নির্ঘাত ভেদুর খোঁজ করতে এসেছে। আমি এগিয়ে গেলাম, দেখলাম ধুতি পাঞ্জাবি পরা এক মধ্যবয়সী ভদ্রলোক এদিক ওদিক তাকাতে তাকাতে কাকে যেন খুঁজতে খুঁজতে এই হলঘর থেকে হাসির আওয়াজ পেয়ে এদিকেই এগিয়ে আসছেন। আমাকে দেখতে পেয়েই ভদ্রলোক হাত জোর করে এগিয়ে আসতে আসতে বললেন, বলছি আপনি তো বোধহয় বিডিও ত্রিদিবেশ সরকার। আমি নমস্কার করলাম। জামতলায় বিডিও অফিসার হয়ে আসার পর থেকে আমার ছোট বড় বেশ কিছু কাজ আছে, তবে ওরকম কাজ সব বিডিও অফিসারেরাই করে থাকেন। আমাকে লোকে চেনে ভেদুর কীর্তি কাহিনীর লেখক হিসাবেই, তাই ভদ্রলোক যখন সোজা আমাকে দেখেই আমার নাম বলে দিলেন তখন আমার আর বুঝতে অসুবিধা হলো না। ভদ্রলোক এসেছেন ভেদুর জন্য। আপনি ভেদুকে খুঁজছেন তো? আসুন, ভেদু ভেতরেই আছে। ভদ্রলোক একগাল হেসে বললেন, হ্যাঁ মানে একটু দরকার ছিল। হল ঘরে তখনও রৌদ্রকে নিয়ে হাসি ঠাট্টা হচ্ছে, তার মধ্যেই হাসতে হাসতে এসে হাজির হলাম আমরা। অপরিচিত একজনকে দেখে সবাই একটু থমকে গেল। ভদ্রলোকও একটু বিব্রত হয়ে বললেন, আমি বোধহয় একটু অসময়ে এসে পড়েছি। আসলে আমার একটু ভেদু গুনিনের সাথে দরকার ছিল। মিত্তির মশাই ভেদুকে সামনের দিকে ঠেলতে ঠেলতে বলল, আরে এই তো ভেদু গুনিন, বলুন কি দরকার আপনার? ভদ্রলোক ভেদুর দিকে তাকাতে ভেদুও হালকা করে মাথা নেড়ে বলল, বলুন কি বলবেন? আসলে আমি ওই গগনদারির দিকে থাকি তো, তা আমাদের গ্রামে একটা অনেক পুরনো বট গাছ আছে। শুনেছি অনেক কাল আগে কাকে নাকি ফাঁসি টাসি দেওয়া হয়েছিল ওই বট গাছে। ওই আগেকার দিনের ওই জমিদারি ব্যাপার স্যাপার আর কি। ঠিক কী ঘটেছিল সেটা আমি বলতে পারবো না, তবে ওই লোকটার আত্মা কিন্তু এখন ওই বট গাছে ঘুরে বেড়াচ্ছে। ওই সেদিন আপনার ওই 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 বাবুইয়া গ্রামের ঘটনাটা শুনছিলাম, তারপরেই তো আমার মনে হলো আর কি যে আমাদের গ্রামের এই গাছের যে প্রেতাত্মা, তার যদি কোনো একটা ব্যবস্থা করতে আপনি পারেন তাহলে খুবই ভালো হয়। অবঘাতে মৃত্যু হলে তাকে অনেক সময় ভূত হয়ে কাটাতে হয়। সঠিক সময় না হলে কেউ মুক্তি পায় না। একটা সময় হলে সে নিজেই চলে যায়, আবার কেউ কেউ যেতে চায় না, ভাবে এটাই বুঝি ভালো। তখন তাদের বিদায় দেওয়ার জন্য অনুষ্ঠান করতে হয়। কিন্তু আপনাদের এই প্রেতাত্মা করে কি? আপনাদের কোনো অসুবিধা করে, উত্ত্যক্ত করে? ভদ্রলোক যেন ঘাবড়ে গিয়ে একটু ভাবলেন। ভদ্রলোকের এরকম ভাবনা দেখে ভেদু বলল, না মানে দেখুন, যদি কোনো প্রেতাত্মা কাউকে বিরক্ত না করে তাহলে আমি কিছু করব না। এটা আত্মার পরমাত্মার নিজস্ব ব্যাপার, আমি এখানে জোর খাটাতে চাই না। ভেদু ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছে না দেখে ভদ্রলোক এবার বেশ তরবর করে বলে উঠল, না না, করে তো, করে 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 উত্ত্যক্ত করে। আরে সেই দিনই তো ওই বট গাছের সামনে দিয়ে যাওয়ার সময় আমার মাথায় এসে একটা ডাল পড়ল। এত জোরে ডালটা পড়লো যে আর একটু হলে আমার মাথাটাই ফেটে যেত। আর তাছাড়া আপনিই বলুন তো, কোনো অশরীরীকে বিশ্বাস করা যায় বলুন তো দেখিনি? হ্যাঁ, কোন দিন কি করে বসে। আর সত্যি বলতে কি, কিছু করুক আর না করুক, ওই রাতের বেলায় ওই গাছের তলা দিয়ে যেতে কিরকম একটু ভয় ভয় করে। মিত্তির মশাই আর চৌধুরী মশাইদের দিকে তাকালাম। ওরা বোধহয় আরও ভয়ানক কিছু আশা করেছিলেন। আসলে ভেদুর সাথে থেকে থেকে আমরা এমন সব ভয়ানক জিনিস দেখতে অভ্যস্ত হয়ে পড়েছি যে এই সামান্য মাথায় ডাল পড়ল আর ভেদু ছুটল, ব্যাপারটা ঠিক যেন মেলাতে পারি না। কিন্তু সত্যি তো, ব্যাপারটা কি এতটাই অগ্রাহ্য করার মতো ব্যাপার? রাস্তায় যেতে যেতে কথা নেই বার্তা নেই হঠাৎ মাথায় ডাল ভেঙে পড়াটা কি একদমই উড়িয়ে দেওয়ার মতো ব্যাপার? কত রকম কিছুই হতে পারে, খেয়াল না থাকলে হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে। আর সত্যিই তো, ব্যাপারটা এরকম ফেলে রেখে দিলে তো একদিন ভয়ানক কিছু ঘটেও যেতে পারে। ভেদুও বোধহয় এরকমই কিছু একটা ভাবতে লাগলো, তাই একটু আস্তে আস্তে বলল, ঠিক আছে, বলছেন যখন দেখে আসবো না হয় একবার। না, এত জোরে আর গম গম করে গলার স্বরটা ভেসে এলো যে আমরা সবাই, এমনকি ভেদুও,
ঘাবড়ে গিয়ে তাকালো। রৌদ্রর হাতে তখনও মাইকটা ধরা ছিল, তাই এত জোরে কথাটা ভেসে এসেছিল। কিন্তু এ গলা রৌদ্রের বিশ্বাস হয় না। মাঝে মাঝে আমারও যেন মনে হয় ভেদু ঠিকই বলে, ছেলেটা ওর সবটা আমাদের দেখায়নি। ও যেটুকু দেখায় তার চেয়ে অনেকটা বেশি ও জানে। রৌদ্র এবার নিজেকে একটু সামলে নিয়ে বলল, না না গুরুদেব, এখন কোথাও যেতে পারবে না। এখন তো এখানে স্বাধীনতার অনুষ্ঠান হবে। আমি কবিতা বলবো, গুরুদেব শুনবেন না বুঝি? কোথাও যাবেন না গুরুদেব। আমরা সবাই রৌদ্রের দিকে হাঁ করে তাকিয়ে আছি। ভেদু নিজেও অবাক, আজ পর্যন্ত রৌদ্র এভাবে কোনোদিনও কথা বলেনি। ভদ্রলোককেও দেখলাম একবার রৌদ্রের দিকে, আরেকবার ভেদুর দিকে, আর তারপর আমাদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছেন। ভেদু ব্যাপারটা সামলানোর জন্য বললেন, কোথায় যেন গগনদারি। ঠিক আছে, আপনার তো খুব একটা তাড়া নেই, আপনি বরং বিডিও স্যারের কাছে নাম ঠিকানা দিয়ে যান। এই স্বাধীনতার অনুষ্ঠানটা মিটে যাক, তারপর আমি না হয় একবার ঘুরে আসব। ভদ্রলোক ঘাড় নেড়ে চলে গেলেন। আমরা তখনও তাকিয়ে আছি রৌদ্রর দিকে। আশ্চর্য ব্যাপার, রৌদ্রের মুখের শিরায় হালকা কম্পনও নেই। ও যে এত বড় একটা কাণ্ড ঘটালো তার জন্য বিন্দুমাত্র আফসোস নেই। রীতিমতো মাইকে বার দুয়েক টোকা দিয়ে গলা ঝেড়ে আবার কবিতা বলতে শুরু করলো। চেক চেক, নমস্কার, কাজী নজরুল ইসলামের দুর্গম গিরি। সেদিন রাত তখন কত হবে কে জানে। প্রচণ্ড বৃষ্টি আর বাজ পড়ছে ঘন ঘন। এত জোরে বাজ পড়ছে যে সহজে কারো ঘুম আসছে না। ভেদু নিজেও তার বিছানায় ছটফট করতে করতে একসময় উঠে বসল। চমকে উঠে দেখল ডান হাতে বেড়াটা ধরে দূরের দিকে এক দৃষ্টে তাকিয়ে কে যেন দাঁড়িয়ে আছে। লোকটা যে রৌদ্র সেটা বুঝতে ভেদুরে একটু সময় লাগলো। আসলে এত রাতে এমন কবির দৃষ্টিতে কে আর বৃষ্টি দেখে? ভেদু অবাক হয়ে তার কাঁধে হাত রাখল। রৌদ্র ফিরে তাকাতেই ভেদু দেখল রৌদ্রের চোখে জল। সে অবাক হয়ে বলল, কি হলো? পুড়িয়ে মারলেন গুরুদেব, গাছটাকে পুড়িয়ে মারলেন। মানে? ভেদু প্রশ্নটা করল বটে, কিন্তু তার কোনো উত্তর পেল না। রৌদ্র চোখের জল মুছতে মুছতে নিজের বিছানায় এসে শুয়ে পড়ল। পরদিন অফিসে এসেছি সবে, ফোনটা বেজে উঠল। ভদ্রলোকের নাম্বারটা সেভ করা হয়নি। আমাকে একটা মিসড কল দিয়ে দিতে বলেছিলাম। এখন আন্দাজে বুঝলাম উনিই আবার ফোন করেছেন। ভেবেছিলাম উনি হয়তো যে ভয়টা পাচ্ছিলেন সেটাই সত্যি হয়ে গেছে। বললাম, হ্যাঁ বলুন, কি হলো আবার? কিন্তু ভদ্রলোকের হাসি খুশি গলা শুনে বেশ আশ্বস্ত হলাম। মানে বলছি, আপনাদের ভেদু গুণিনের কিন্তু অনেক গুণ আছে, মানতেই হবে। কেন বলুন তো? ওই কাল বললাম, আর কাল রাতে একেবারে অদ্ভুত ভাবে সমাধানটা হয়ে গেল। যাক বাবা, নিশ্চিন্ত। ভদ্রলোক যে কি বলে যাচ্ছেন কিছুই বুঝতে পারলাম না ঠিক মতো। আরে ওই যে ওই গাছটার কথা বলেছিলাম না কাল, যেটা কাল রাতে বাজ পড়ে একেবারে ঝলসে গেছে। যা ভূত টুত সব ছিল একেবারে পুড়ে সব শেষ হয়ে গেছে। আমি ঠিক কি বলবো বুঝতে না পেরে বললাম, বেশ, যাক ভালোই হয়েছে, আমি বলে দেবো ভেদুকে। ভেদুকে ব্যাপারটা বলতেই সে হাঁ করে আমার দিকে তাকিয়ে রইল। কাল রাতে রৌদ্র আমাকে বলল গাছটাকে আপনারা মেরে ফেললেন গুরুদেব। ও কি করে জানলো যে গগনদারির ওই বট গাছটা বাজ পড়ে জ্বলে গেছে? আর তোমাকেই বা বলছে কেন? তুমি কি ওখানে বাজ ফেলেছো নাকি? এমনিতে হয়তো চাইনি, তবে কিছু তো একটা চেয়েছিলাম, যাতে আমাকে ওখানে যেতেও না হয় আর ভদ্রলোকের সমস্যাও মিটে যায়। ওপরওয়ালা কখন যে মানুষের কোন ইচ্ছেটা পূর্ণ করে দেন কে জানে। এদিন রাতে আবার একটা অদ্ভুত কাণ্ড ঘটল ভেদুর সাথে। ভেদু ঘুমিয়েছিল, হঠাৎ নাকে একটা গন্ধ আসায় ঘুম ভেঙে গেল তার। ভেদু অশরীরীদের গন্ধ টের পায়। আজ আবার এক ফোঁটাও বৃষ্টি নেই, আকাশ একেবারে পরিষ্কার। চাঁদের আলো এসে পড়েছে ভেদুর বেড়ার গায়ে, আর সেখানেই ঠেসান দিয়ে কে যেন বসে আছে।
ভেদু প্রথমটা ভেবেছিল বুঝি রৌদ্রই আগের দিনের মতো কিছু ভাবতে বসেছে, কিন্তু হঠাৎ তার নাকে এসে লাগলো গন্ধটা। এ তো অন্য কেউ। ভেদু কাছে গিয়ে দাঁড়াতেই সে ফিরে তাকালো ভেদুর দিকে। আমার থাকার জায়গাটা কেড়ে নিলে ভেদু, ওদের বড় বিপদ। আমি ছাড়া ওদের যে কেউ বাঁচাতে পারবে না, কিন্তু আমার থাকার জায়গাটা চলে গেলে আমি যে সেই আগের মতো জোরটা পাই না। কি করে বাঁচাবো আমি ওদের? ভেদুর অনেক কিছু জিজ্ঞাসার ছিল, কিন্তু সে আরেকটু কাছে এগোতেই সেই অশরীরই যেন হাওয়ায় মিশে গেল। রৌদ্র ততক্ষণে ধর্মর করে উঠে বসেছে। ভেদুকে ওভাবে তাকিয়ে থাকতে দেখেও সে তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে এগিয়ে এসে বলল, কি হয়েছে গুরুদেব? আপনি এখানে এমন করে দাঁড়িয়ে আছেন কেন? রৌদ্রের মুখে এই গুরুদেব নামটা শুনলেই রাগ হয় ভেদুর। আজ যেন আরো বেশি রাগ হল। রাগের মাথায় রৌদ্রের গালে একটা সপাটে চর কষিয়ে দিয়ে বলল, কি জানিস তুই? বলতো পরিষ্কার করে। বেচারা মার খেয়ে ছিটকে পড়ল কয়েক হাত দূরে। আমি কি জানবো? আমি কি জানবো? আমি আবার কি করলাম? আমাকে বকছেন কেন? ভেদু তবু ছাড়ার পাত্র নয়। যা জানিস পরিষ্কার করে বল। ওই গগনদাড়ির কাছে গিয়ে থাকে। তুই কি করে জানলি যে গাছটা জ্বলে গেছে? আর আমাকে যেতে দিতে চাইলি না কেন ওই গ্রামে? সব বল, যা জানিস সব বল। এরপরেও রৌদ্র বেশ কয়েকটা চরচাপাটি কিল চর ঘুষি খেলো, কিন্তু ঠিক মতো কিছুই বেরোলো না ওর পেট থেকে। শুধু বলল, জানি না গুরুদেব, কিন্তু ওই লোকটাকে দেখে আমার ঠিক সুবিধার লোক বলে মনে হলো না। ভেদু আর রৌদ্রের এমনিতেই কেমন যেন একটা অদ্ভুত সম্পর্ক। দুজনে সারাক্ষণ লড়াই করে চলেছে। সেদিনের পর থেকে আরও যেন অদ্ভুত ব্যাপার। দুজনে দুদিকে ফিরে বসে আছে। রৌদ্র যাও বা কাছে আসতে চাইছে, ভেদু তিরিং করে সরে যাচ্ছে। আমি সবটা শুনে ভেদুকে বললাম, তুমি এরকম করছো কেন বলো তো ছেলেটাকে? আপনি জানেন না ভিডিও স্যার, ও সব জানে। না জানলে বললো কি করে গাছটা চলে গেছে? কিছু তো একটা লুকোচ্ছে আমার থেকে। সেরকম কিছু নয় ভেদু, ও কারোর ওরকম একটা ব্যাপার থাকে। কাউকে দেখে আন্দাজ করতে পারে। ওই ভদ্রলোককে আমরা তো আর কতটাই বা চিনি। হয়তো সত্যিই লোকটা তেমন একটা ভালো নয়। তুমি যেমন ভূতের উপস্থিতি টের পেয়ে যাও, এটা যেমন তোমার একটা গুণ, তেমনি ও মানুষকে দেখে তার মনের কথা বুঝে যায়। এটা ওর একটা গুণ। বেচারাকে তুমি আর কিছুই বলো না, বুঝলে? সে না হয় বলবো না, তবে আমাকে একবার ওই গগনদাড়িতে যেতে হবে। সবটা নিজের কানে শুনতে হবে, নিজের চোখে দেখতে হবে। গুরুদেব, আমিও যাব। রৌদ্র আবার যেন মাটি ফুঁড়ে হাজির হয়ে গেল। ভেদু কিছুই বলল না, শুধু কটমট করে তাকালো ওর দিকে। রৌদ্র এই ব্যাপারে হ্যাঁ না শোনার পাত্রই নয়। যাবে যখন বলেছে তখন যাবেই। সেদিনই একটু বেলার দিকে গগনদাড়ির দিকে রওনা দিল ভেদু। পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেল। তবে এখন তো বেশ অনেকক্ষণ অবধি সূর্যের আলো থাকে। গাঁয়ে ঢোকার মুখেই সেই বিরাট বটগাছ মানে ছিল। এখন পুরো জায়গাটা ফাঁকা। পুড়ে ঝলসে যাওয়া গাছের কিছু কিছু অংশ পড়ে আছে সেখানে। কিছুটা বোধহয় ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গেছে, কিন্তু কিছুটা আছে এখনো। ভেদু সেদিকে তাকিয়ে রইল এক দৃষ্টে। রৌদ্র হঠাৎ তার ঘাড়ের কাছে এসে বলল, যা হলো সেটা ভালো হলো না গুরুদেব, গাছটা থাকা উচিত ছিল। ভেদু হাঁ করে রৌদ্রের দিকে তাকিয়ে থেকে বলল, তুমি কি কিছু দেখতে পাচ্ছ? এই গাছের কি ইতিহাস তুমি জানো? আমি জানি তুমি আমার কাছে তোমার নিজের কথা অনেকটাই লুকিয়ে রেখেছ। আমাদের গ্রামে যে ভদ্রলোক এসেছিলেন তাকে দেখে তোমার মনে হয়েছিল সে ভালো লোক নয়, তাই তুমি আমাকে এখানে আসতে দিতে চাওনি। এখন আবার নিজে থেকেই আমার সাথে এসেছ, কারণ তুমি এখন বুঝতে পেরেছ। আমিও খানিকটা আন্দাজ করতে পারছি লোকটা ভালো নয়। হতে পারে ঈশ্বর তোমাকে কোনো গোপন শক্তি দিয়েছেন যার জন্য তুমি অনেক কিছু দেখতে পাও। এসব গোপন ক্ষমতার কথা বলতে নেই, বললে সেই ক্ষমতা লুপ্ত হয়। ভালো করেছো তুমি কিছু বলনি, কিন্তু এখন বলো এই গাছের ইতিহাস কি? রৌদ্র একটা গভীর নিঃশ্বাস নিয়ে বলল, গাছটা তো বেঁচে নেই। যদি পুরো গাছটা থাকতো তাহলে হয়তো আরো অনেক কথা বলতে পারতাম,
এখন একটা হালকা ছবি ফুটে উঠছে আমার চোখের সামনে। রৌদ্র এক মনে চোখ বন্ধ করে কি যেন ভাবতে লাগলো, তারপর বলল, একটা সময় গগনদারির এই জায়গায় ইংরেজ ম্যাজিস্ট্রেট কালমার খুব অত্যাচার করত। হ্যাঁ, ওর অত্যাচারের হাত থেকে কেউ রক্ষা পেত না। সাহেবের জুড়ি গাড়ি দেখলেই সকলে প্রাণ ভয়ে পালাতো। কেউ যদি সাহেবের সামনে এসে পড়তো তবে সাহেব তাকে জুড়ি গাড়ির সাথে বেঁধে চাপগাতে চাপগাতে সারা গ্রাম ঘোরাতো। হ্যাঁ, রাস্তাঘাটে পুকুর পাড়ে মেয়েদের মায়েদের বের হওয়া প্রায় এক প্রকার নিষিদ্ধ হয়ে গিয়েছিল। একদিকে সাহেব যেমন অত্যাচার চালাচ্ছে, অন্যদিকে বিপ্লবীরাও পরিকল্পনা করছে কি করে লোকটাকে শায়েস্তা করবে। একজন 18-19 বছরের ছেলে বলাইয়ের উপর ভার পড়লো ম্যাজিস্ট্রেট সাহেবকে গুলি করে মারতে হবে। বলাই সেভাবে প্রস্তুতিও নিচ্ছিল। সে তো জানে একটাই সুযোগ পাবে, একবারে গুলি না লাগলে তারপরে ঝাঁকে ঝাঁকে গুলি এসে লাগবে তার বুকে। হ্যাঁ, দিন রাত ছেলেটা টিপ প্র্যাকটিস করতে লাগলো। হ্যাঁ, প্র্যাকটিস করতো কিন্তু এ দেশে বিশ্বাসঘাতক জানোয়ারের তো অভাব নেই। কে যেন কোত্থেকে খবরটা পুলিশের কাছে দিয়ে দিল, আর তখন এমন কাজের একটাই শাস্তি হয়, ফাঁসি। আর কালমার সাহেবকে মারার চেষ্টা, এর শাস্তি আরো ভয়ঙ্কর। কালমার সাহেব চান এ দেশের মানুষের যেন শিক্ষা হয়। জেলের অন্ধকারে চুপি চুপি ফাঁসি হয়ে গেলে লোকে জানবে কেমন করে? হ্যাঁ, শিখবে কি করে? তাই ফাঁসি হবে সবার সামনে। এই বট গাছের ডালেই ঝোলানো হলো বলাইকে। ঝুলতেই থাকলো বলাই, যতক্ষণ না পচে গলে গিয়ে আপনা থেকে দড়ি থেকে খুলে পড়ে যায় ততক্ষণ ধরে ঝুলতে লাগলো বলাই। এটাই তো আসল শাস্তি, সকলকে দেখতে হবে না? হ্যাঁ, কিন্তু আসল ঘটনা ঘটলো এর কয়েকদিন পর। কি যে হলো কে জানে। কালমার সাহেবকেও এখানে এই বট গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় দেখা গেল। হ্যাঁ, সেই শুরু। তারপর যতবার এখানে কোনো অন্যায় অত্যাচার হয়েছে ততবার তাদের মৃতদেহ ঝুলতে দেখা গেছে এই বট গাছের ডালে। বলাইয়ের আত্মা প্রত্যেকবার এসে নিঃশব্দে নিজের কাজটা করে চলে গেছে। তার মানে আমাদের গ্রামে যে লোকটা সেদিন এসেছিল, সে লোকটার নাম সাধন প্রামাণিক। হ্যাঁ, এখানে নানা রকম অসাধু ব্যবসা করে। জঙ্গলের জন্তুদের নির্মমভাবে হত্যা করে তাদের চামড়া, শিং, দাঁত আরো কি সব জানে, কি সব পাচার করে, কোটি কোটি টাকা আয় করে। এই কাজটা থাকার জন্য এতদিন লোকটাকে ঘুরপথে কাজ করতে হতো। বেশ কয়েকবার ও বলাইয়ের কবলে পড়েছে। লোকটার মাথায় গাছের ঢাল ভেঙে পড়েছে, কখনো গাছের গুঁড়িতে হোঁচট খেয়ে পড়েছে। কিন্তু এবার আর ওকে আটকানোর কেউ রইল না। এবার সাধন নির্বিচারে জঙ্গলের পশুদের হত্যা করবে। পারবে না, কিচ্ছু করতে পারবে না লোকটা। রৌদ্র আর ভেদুর কথার মধ্যেই কার যেন একটা গলার স্বর শোনা গেল। কাউকে দেখা যাচ্ছে না, শুধু একটা হালকা উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। কে যেন ঘুরে বেড়াচ্ছে সেই বট গাছটার চারধারে। পায়ের শব্দ শোনা যাচ্ছে। রৌদ্র চমকে কয়েক পা পিছিয়ে এলো। ভেদু তীক্ষ্ণ চোখে তাকিয়ে সে অশরীরীকে খোঁজার চেষ্টা করল। হঠাৎ শুনল তার ঠিক ঘাড়ের কাছ থেকে কে যেন বলছে, শুনতে পাচ্ছ ভেদু আমার কথা? তুমি চেয়েছিলে গাছটা মরে যাক, মরে গেছে। একদিক দিয়ে ভালোই হয়েছে, এতদিন শুধু এই গাছে বন্দী হয়েছিলাম, তাই এই লোকটা অন্য রাস্তা দিয়ে জঙ্গলে ঢুকে নিরীহ পশুদের হত্যা করে পাচার করত। এখন আমি মুক্ত, এখন আমি যেখানে খুশি যেতে পারি। এবার আর আমার হাত থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না। ভেদু তার রুদ্রাক্ষ পরা হাত দিয়ে সেই অশরীরীকে ধরার চেষ্টা করল, কিন্তু তার আগেই সে কোথায় যেন চলে গেল। রৌদ্র অবাক হয়ে বলল, গুরুদেব, আপনি বলাইকে আটকাচ্ছেন কেন? ও তো কোনো অন্যায় করছে না, বরং যে অন্যায় করছে তাকে শাস্তি দিচ্ছে।
তাহলে আপনি সাধন প্রামাণিককে শাস্তি না দিয়ে বলাইকে কেন আটকাচ্ছেন? তার কারণ আমি মনে করি কোনো অশরীরী কাউকে শাস্তি দিতে পারে না। শাস্তি দেওয়ার অধিকার একমাত্র পরমাত্মারই থাকে। এভাবে অন্যায় খুঁজে খুঁজে শাস্তি দিতে গেলে নিজের মুক্তির রাস্তা হারিয়ে ফেলবে বলাই। আমাদের একবার সাধনবাবুর কাছে যেতে হবে, তাকে সাবধান করতে হবে। অন্তত আমাদের যা কাজ সেটা আমাদের করতে হবে, বাকি সাধনবাবুর ভবিষ্যৎ। ভেদু এগিয়ে গেল, তবু রৌদ্র গোঁজ হয়ে দাঁড়িয়ে রইল। ভেদু বিরক্ত হয়ে বলল, কি হলো? তুমি কি যাবে নাকি এখানেই দাঁড়িয়ে থাকবে? গুরুদেব, ওই লোকটা ভালো নয়, ওর কাছে যাবেন না। ভালো মন্দ বিচার করার তুমি কে শুনি? তোমাকে কে দায়িত্ব দিয়েছে? যে কোনো অপরাধীর শুধরে যাওয়ার অবকাশ ঈশ্বরও দেন, আমরাও দেব। আর যদি তবু ওই লোকটা আমাদের বারণ না শোনে, তবে ও এতদিন যাদের নির্বিচারে হত্যা করেছে তারাই এর প্রতিশোধ নেবে। তুমি আমি কেউই ওকে শাস্তি দেওয়ার অধিকার পাইনি, বরং ও যাতে অন্যায়ের রাস্তা ছেড়ে সঠিক রাস্তায় ফিরে আসতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে আমাদের। অবশ্য তোমার কথা আমি বলতে পারি না, তুমি আমার সাথে আসবে কি আসবে না সেটা তোমার ব্যাপার। ভেদু আবার নিজের মতো চলতে লাগলো। যদিও সে পিছন ফিরে দেখল না, কিন্তু বেশ বুঝতে পারল রৌদ্র ওখানেই দাঁড়িয়ে রইল। ভেদু বেশ খানিকটা এগিয়ে যাওয়ার পর রৌদ্রর করুণ আরতি শোনা গেল আবার। গুরুদেব, গুরুদেব যাবেন না ওখানে, লোকটা ভালো নয়। কিন্তু ভেদু সে কথা শুনলে তো সাধন প্রামাণিকের বাড়িটা খুঁজে পেতে খুব একটা অসুবিধে হলো না, তবে সে বাড়িতে ঢুকতে যথেষ্ট বেগ পেতে হলো। দারোয়ান কিছুতেই ঢুকতে দেয় না ভেদুকে। ভেদুর এমন পোশাক দেখে নির্ঘাত ভেবেছে কোনো উটকো লোক বোধহয় ঝামেলা করতে এসেছে। অনেকক্ষণ চেঁচামেচি ধাক্কাধাক্কির পর সাধন প্রামাণিকের কানে বোধহয় কথাটা গেল। ওপরের বারান্দা থেকে ব্যাপারটা দেখে ছুটে এলো সাধন। লোকটা যেন একটু অতিরিক্তই আদিক্ষেতে দেখাচ্ছে। ভেদু তার ডান হাত তুলে শান্ত হতে বলে বলল, অত ভাববেন না, ওদের কিছু বলতে হবে না, ওরা তো ওদের কাজটাই করেছে। আমার আপনার সাথে কিছু কথা ছিল। ভেদুকে পরম আদরে ভেতরে নিয়ে যাওয়া হলো। সাধনবাবুও ততক্ষণে নেমে এসেছেন নিচে। মানে কি সৌভাগ্য আমার, আপনি নিজে এসেছেন। কিন্তু আমি তো বিডিও সাহেবকে ফোন করে বলে দিয়েছিলাম যে আসার আর দরকার নেই। গাছটা সেদিনের বৃষ্টির সময় বাজ পড়ে পুড়িয়ে ঝলসে একেবারে শেষ হয়ে গেছে। বোধহয় আপনার প্রার্থনার জন্যই হয়েছে। যদি আমার প্রার্থনার জন্যই হয়ে থাকে খুব খারাপ হয়েছে, গাছটার তো কোনো দোষ নেই। এটা এত বড় পুরনো গাছ, পুড়ে গিয়ে মোটেই ভালো কিছু হয়নি। আর আপনি যার ভয়ে এতদিন ধরে ঘুরে বেড়াচ্ছিলেন, জামতলায় ছুটে গিয়েছিলেন, এ তো একজন অশরীরী। গাছ পুড়ে গেলে তার কি ক্ষতি হবে? সাধনবাবু বোধহয় এতক্ষণে পুরো ব্যাপারটা বুঝতে পারলেন। তার শত্রু বট গাছটা নয়, বলাই। ভদ্রলোকের মুখটা মুহূর্তে কালো হয়ে গেল। এই মেরেছে, তাহলে কি হবে? মানে ওই ভূত তাহলে এখনো আছে? হ্যাঁ, বরং আপনার পক্ষে ব্যাপারটা আরো খারাপ হয়েছে। বট গাছের আশ্রয় ছেড়ে সে এবার আশ্রয়হীন হয়ে ঘুরে বেড়াচ্ছে। যেখানে খুশি যেতে পারে, দরকার হলে এখানেও আসতে পারে। সর্বনাশ, সে কি কাণ্ড! মানে তো একেবারে ভয়ঙ্কর ব্যাপার। তাহলে তো এক্ষুনি একটা ব্যবস্থা করতেই হবে। বেদুবাবু, আপনার যত টাকা লাগে লাগুক, আপনি এর একটা ব্যবস্থা করেই ছাড়ুন। পুজো আর্চা যা করতে হয় তাই করুন। আপনি এর একটা কিছু ব্যবস্থা করে দিন বেদুবাবু। ব্যবস্থা তো করব, কিন্তু টাকা পয়সা তো আমার কিছু লাগবে না। ভেদুর কথা শুনে লোকটা হাঁ করে চেয়ে রইল ভেদুর দিকে। আমি আপনার ব্যাপারে সবটা জেনে গেছি সাধনবাবু। আপনি জঙ্গলের নিরীহ পশুদের মেরে তাদের চামড়া শিঙে সব পাচার করেন। এই অন্যায় বন্ধ করুন, নইলে কিন্তু আপনার বিপদ আরো বাড়বে। বলাইয়ের আত্মা আমাকে দেখা দিয়েছে, সে কিন্তু আপনাকে ছাড়বে না। মুহূর্তে যেন লোকটার মুখের চেহারা বদলে গেল। একটা হিংস্র সাপদের মতো দুটো চোখ জ্বলতে লাগলো তার। কে বলেছে তোকে এই কথা? একে সাধনবাবু, আপনি সোজা আপনি থেকে তুইতে নেমে এলেন। আপনার গোপন পরিচয় জেনে গিয়েছে তাই। ভেদু হেসে ফেলল। কিন্তু সাধনবাবু যে এখন একেবারে অন্য মানুষ হয়ে গেছেন। ঝাঁপিয়ে পড়ে ভেদুর গলা টিপে ধরল সে। কি ভেবেছিস তুই আমি কিচ্ছু বুঝি না? গাছটা এমনি এমনি পুড়ে গেছে।
তাই এখন হাবি জাবি কথা বলে আমাকে ভয় দেখাতে চাস? হ্যাঁ, আরে টাকা চাস তো? টাকা টাকা সে তো আমি তোকে এমনিই দিয়ে দিতাম। সাধন প্রামাণিক টাকা দিতে কখনো কার্পণ্য করে না, কিন্তু আমাকে ভয় দেখানোর সাহস তোকে কে দিল? ভেদু কিছু একটা বলার চেষ্টা করলো, কিন্তু তার আগেই সাধন তার দলের লোকেদের ডাক দিল। এই, কে কোথায় আছিস রে? লোকটাকে সোজা গুম ঘরে ঢুকিয়ে দে, কেউ যেন কোনো টের না পায়। আমাকে আটকে রেখে বাঁচতে পারবেন না আপনি সাধন প্রামাণিক। খুব তাড়াতাড়ি আপনার পাপের শাস্তি পাবেন। সাধন প্রামাণিক যেন রাগে গড়গড় করছে। আজ আমার একটা বড় শিকার আছে। রাতের বেলায় জঙ্গলে যাব, একটা বড় হরিণের পাল ধরার জন্য টোপ ফেলা আছে। আগে ওই হরিণগুলোর ব্যবস্থা করে আসি, তারপর এই লোকটার ব্যবস্থা করব। কে জানে কোথা থেকে লোকটা সব জেনে বসে আছে। একে আমি একেবারে শেষ করে দেব আজ। সাধন প্রামাণিকের লোকেরা ভেদুকে টানতে টানতে ঠিক কোথায় নিয়ে গেল বোঝা গেল না। বাড়ির পিছনে মাটির তলায় একটা ঘর। সাধন প্রামাণিক জঙ্গল থেকে যেসব জন্তু জানোয়ার ধরে আনে তাদের বোধহয় এখানেই রাখা হয়। চারদিকে কিরকম যেন একটা বন্য গন্ধ। এই ঘরে আলো হাওয়া কিছু ঢোকে না, তাই বোধহয় আরও বেশি গুমোট অন্ধকার। ভেদুর অনেক রকম অস্বাস্থ্যকর জায়গায় থাকার অভিজ্ঞতা আছে, কিন্তু এই জায়গাটা যেন সকলের থেকে আলাদা। ভালো করে শ্বাস নিতে পারছে না ভেদু। ভেদুর নিজের গায়ের শক্তি কিছু কম নেই, কিন্তু লোকটা যে এত তাড়াতাড়ি ভোল বদলে ফেলবে ভেদু সেটা বুঝতে পারেনি। নিজের শক্তি দেখানোর একটু সময় পায়নি সে। তার আগেই তার হাত পা বেঁধে এই ঘরটার মধ্যে ফেলে দিয়েছে। এই অসহ্য ভ্যাপসা বুনো গন্ধওয়ালা ঘরেও ভেদু কেমন যেন একটা অন্যরকম গন্ধ পেল। ভেদু বেশ বুঝতে পারল বলাই এসেছে। সাধন প্রামাণিককে শুধরাতে চেয়েছিলে না? ওনাকে সব দোষ স্বীকার করে নেবে। জঙ্গলের পশুদের আর মারবে না। কি হলো ভেদু, যে তোমায় ধরে বন্ধ করে দিল ঘুম ঘরে? ভেদু নিজেকে ছাড়ানোর জন্য বেশ কয়েকবার চেষ্টা করল, কিন্তু এত শক্ত করে হাত পা বাঁধা যে খোলা সম্ভব নয়। বলাইয়ের সাদা অবয়ব ঘুরে বেড়াচ্ছে ভেদুর চারিদিকে। ভেদুর এরকম অবস্থা দেখে খুব আনন্দ হয়েছে তার। কোনো সাহায্য যে আসবে না সেটা খুব ভালোই বুঝতে পেরেছে ভেদু। তবু একবার শেষ চেষ্টা করার জন্য বলল, আমার দড়িটা খুলে দাও বলাই। আমি আর একবার সাধন বাবুর সাথে কথা বলবো। আজ নাকি হরিণ শিকার করতে যাবে, ওকে আমি ঠিক আটকাবো। আমি খুলে দেব তোমার দড়ি। প্রথমবার শুনছি কোন গুণের সাহায্য চাইছে কোন ভূতের কাছে। কেন সাহায্য করব আমি তোকে? যাতে তুই ওই লোকটাকে সাবধান করতে পারিস, যাতে তুই ওকে বাঁচাতে পারিস। বট গাছটাকে পুড়িয়ে দিয়ে কি ভেবেছিস বলাইকে শেষ করে দিবি? আমি তো এত সহজে কাউকে ছাড়বো না। ভুল আমারই হয়েছিল। ওই কালমার সাহেবের মতো ওই লোকটাকেও অনেকদিন আগে বট গাছের ডালে ঝুলিয়ে দেওয়া উচিত ছিল। না, কাউকে শাস্তি দেওয়ার অধিকার শুধুমাত্র পরমেশ্বরের কাছে আছে, আর কারোর কাছে নেই। তুমি আমাকে ভুল বুঝছো। আমার জন্য বট গাছটা পুড়ে যায়নি, এটা এমনি এমনি হয়েছে। হয়তো ঈশ্বর তোমাকে মুক্তি দিতে চান, তাই তোমার আশ্রয় তোমার থেকে কেড়ে নিয়েছেন। কে মুক্তি চায়? আমি মুক্তি চাই না। আমার দেশ, এই দেশের জন্য একদিন ব্রিটিশ সরকারের সাথে লড়েছিলাম। যৌবন আসার আগেই মরে গিয়েছিলাম। আমার সেই দেশ এখনো সুরক্ষিত নয়, আর যতদিন আমার দেশ সুরক্ষিত না হবে ততদিন আমি এখানেই থাকবো। আমার দেশের মাটিতে ভূত হয়ে থাকতেও আমার কোনো অসুবিধা নেই। বলাই, আমার কথা শোন। একবার আমার হাত খুলে দাও, আমি সবটা ঠিক করে দেব। কি ঠিক করবে তুমি? নিজেই তো ওই সাধন প্রামাণিকের হাতে বন্দী হয়ে পড়ে আছো। তুমি কিচ্ছু করতে পারবে না। ওকে আজ আমি শেষ করব। সাদা ধোঁয়াটা কি করে যেন উবে গেল। কোথাও আর বলাইয়ের গন্ধ পাওয়া গেল না। ভেদু এমনি এমনি চিৎকার করলো কিছুক্ষণ। সেই ভয়ঙ্কর দুর্গন্ধওয়ালা ঘরটার মধ্যে ভেদুর গলা ঘুরপাক খেতে লাগলো। ঘন জঙ্গল, বেশ অনেকটা জায়গা ধরেই জঙ্গল।
আগেই পুরো এলাকাটা জুড়েই জঙ্গল ছিল, এখন লোকজন বসবাস করা শুরু করায় অনেকটাই ছেঁটে কেটে দেওয়া হয়েছে। কিন্তু এখনও একটা বিস্তীর্ণ অঞ্চল ঘন সবুজ বনে ঢাকা। সম্প্রতি নাকি আকাশে ড্রোন উড়িয়ে দেখা হয়েছিল এখানে এমন কিছু জীবজন্তুর খোঁজ পাওয়া গিয়েছে যাদের নাকি এতদিন লুপ্তপ্রায় জন্তু হিসেবেই সকলে জেনে এসেছে। গভীর জঙ্গলের দিকে এখনও কোনো মানুষের পা পড়েনি, তবে কাছে পিঠে এই সাধন প্রামাণিকের মতো লোকেরা ঘুরে বেড়ায়। নিরীহ পশুদের ধরার জন্য ফাঁদ পেতে থাকে। এই ঘোর বর্ষার সময়ে সাধারণত জীবজন্তুরা ঘন জঙ্গল ছেড়ে আসে না। জল আর খাবার দুটোই তারা জঙ্গল থেকে পেয়ে যায়, কিন্তু সেই জন্তুদেরও কাছে আনার উপায় আছে। এমন কিছু গন্ধ আছে যা জন্তুদের আকৃষ্ট করে। এই গন্ধের জন্যেই তারা অনেকটা দূর থেকেও ছুটে আসে। সাধন প্রামাণিক এইভাবেই পশুদের ধরে। এ এক বিশেষ জাতীয় হরিণ। এদেশে এই হরিণের সংখ্যা অনেক কমে গেছে, কিন্তু গগনদাড়ির এই জঙ্গলে এখনও এই হরিণ পাওয়া যায়। বিদেশে এই হরিণের চামড়া অনেক দামে বিক্রি হয়। একবার এদের মেরে কেটে চামড়াটা টেনে খুলে নিতে পারলে আর কোনো সমস্যা নেই। এয়ারপোর্টের চেকিংয়ে জন্তুর চামড়া ধরা পড়ার মতো কোনো ডিটেক্টর এখনো জন্ম নেয়নি। সাধন প্রামাণিক জঙ্গলের মাঝখানের গাছের গায়ে সেই বিশেষ গন্ধটা ছড়িয়ে রেখেছিল। মাটিতে একটা বিশাল গর্ত করা, তার উপর শুকনো গাছের পাতা ছড়িয়ে দেওয়া হয়েছে। বাইরে থেকে দেখলে বোঝাই যাবে না নিচে এত বড় একটা গর্ত করা হয়েছে। হরিণগুলো এমনিতেই ভীষণ জোরে দৌড়ে আসে। সামনের একজনকে পড়ে যেতে দেখেও নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না, হুমড়ি খেয়ে পড়ে যায় গর্তে। গর্তের মধ্যে একে অন্যের ঘাড়ের উপরে পড়ে। এমনিতেই সকলের পা কোমর ভেঙে একেবারে যাতা অবস্থা। প্রচণ্ড যন্ত্রণায় ভয়ে বিকট আর্তনাদ করছে হরিণগুলো। সাধন প্রামাণিক হাতে একটা মশাল নিয়ে গর্তের ঠিক বাইরে উবু হয়ে বসে দেখছে। এরকম অসহায় জন্তু দেখতে তার ভীষণ ভালো লাগে। প্রচণ্ড আর্তনাদ করছে হরিণগুলো, আর সাধন প্রামাণিক হাসছে। চেঁচা চেঁচা চেঁচা, আরে আরো চেঁচা চেঁচা, প্রাণ খুলে চেঁচা। তোদের এই চেঁচানি শুনলে না আমার মনটা একটু শান্ত হয়। আজকে ওই গুনিন বেটা আমার মনটা খারাপই করে দিয়েছিল, বলে নাকি অসহায় নিরীহ পশু। আচ্ছা তোরাই বলতো দেখিনি, জন্তু আবার কখনো অসহায় নিরীহ হয়? আরে স্বয়ং রামচন্দ্র হরিণ শিকার করতে গিয়েছিলেন, তাহলে আমি কি দোষ করলাম? চেঁচা। বেচারা হরিণগুলো গর্তের দেওয়াল বেয়ে ওঠার চেষ্টা করছে, কিন্তু এরকম সোজা দেওয়াল বেয়ে ওঠা যায় নাকি? টাল সামলাতে না পেরে আবার শুরুত করে পড়ে গেল হরিণগুলো। আরও একবার একজন আরেকজনের ঘাড়ে পড়ে যন্ত্রণায় কেঁদে উঠল। আবার হো হো করে হেসে উঠল সাধন প্রামাণিক। চিৎকার করে নিজেদের লোকেদের বললেন, ওই জালের দড়ি ধরে টান দিয়ে তোলার ব্যবস্থা কর। তারপরে আজ রাতে ওই ভেদুগুনিনের সামনে এই হরিণগুলোর চামড়া ছাড়াবো, তারপরে ওই ভেদুর চামড়া ছাড়াবো। গর্তের নিচে জাল পাতা আছে। জালের চারিদিকে চারটে দড়ি আশেপাশের গাছের সাথে বাঁধা। সাধন প্রামাণিকের লোকেরা ওই দড়ি খুলে টানতে লাগলো। হরিণগুলো একটু একটু করে উঠছে ওপরে। ইতিমধ্যেই বেচারারা আধমরা হয়ে গিয়েছে। একেবারে নিচের দিকের যে হরিণগুলো ছিল তাদের শরীরে বোধহয় আর কোনো সার নেই, একেবারে মরার মতো পড়ে আছে। কিন্তু হঠাৎই কি যেন হয়ে গেল, কে যেন প্রচণ্ড জোরে ধাক্কা দিল লোকগুলোকে। জাল ছেড়ে লোকগুলো ছিটকে গিয়ে পড়ল ওই গর্তে। হরিণদের জালগুলো খোলা, সবাই এমনিই পড়ে আছে। যদিও এতক্ষণ লড়াই করার পর এই মুহূর্তেই পালিয়ে যাওয়ার শক্তিটুকু নেই, হয়তো এখনও ঠিকমতো বুঝতেও পারছে না যে ওরা স্বাধীন হয়ে গেছে, ইচ্ছে করলেই পালিয়ে যেতে পারে। সাধন প্রামাণিক অবাক হয়ে চিৎকার করে উঠলেন নিজের লোকেদের ওপরেই। গর্তের মধ্যে মুখ বাড়িয়ে বললেন, রে হতছাড়া দল, কি হলোটা কি? জাল ছেড়ে এমন উড়ে গিয়ে গর্তের মধ্যে পড়লি কি করে? জানি না গুরু, কে যেন ধাক্কা দিল মনে হলো। ধাক্কা দিল মানে? সাধন প্রামাণিক আশেপাশে তাকিয়ে দেখলো, কাউকে দেখতে পেল না। আরও রেগে গিয়ে তিনি চেঁচিয়ে উঠলেন, আরে হতছাড়া, কি হচ্ছেটা কি বলতো? কে তোদের ধাক্কা মারলো? নিজেরাই নিজেদের সামলাতে না পেরে হুমড়ে গিয়ে পড়েছিস। ঠিক তখনই পিছনে ঘাড়ের কাছে মনে হলো কে যেন জোরে একটা ধাক্কা দিল। সাধনবাবু নিজেও হুমড়ি খেয়ে ওই একই গর্তে পড়ে গেলেন। সাধনবাবুর একজন সাগরেদ বলল, দেখলেন তো, মনে হচ্ছে কেউ একজন আছে, ধাক্কা মারছে।
আপনি তো আমাদের কথা বিশ্বাসই করেন না। নিজেও যখন একইভাবে ধাক্কা খেয়ে গর্তে পড়ে গেছেন তখন তো আর সবকিছুকে অস্বীকার করতে পারেন না। তবে ব্যাপারটা মেনে নিতেও সাধনবাবুর অসুবিধে হচ্ছে। ও বুঝেছি বুঝেছি, আর বক বক করতে হবে না, এখন এখান থেকে তোলার ব্যবস্থা করতে দেখি। কিন্তু উঠবে কি করে? এতক্ষণ হরিণগুলোর যে অবস্থা হয়েছিল এখন সাধন আর তার দলবলেরও যে একই অবস্থা। খাড়া দেওয়াল বেয়ে ওঠা যায় নাকি? তবুও অনেক চেষ্টার পর সাধন প্রামাণিক উঠলেন ওই গর্ত থেকে। হরিণগুলো এতক্ষণে বোধহয় স্বাভাবিক হয়েছে, যদিও ব্যাপারটা বুঝতে পারছে না ঠিক মতো। কিন্তু সামনে সাধনবাবুকে দেখেই কি যেন হয়ে গেল নিরীহ প্রাণীগুলোর মধ্যে। তারা একেবারে শিং উঁচিয়ে তেড়ে এলো। এত জোরে ছুটে এলো হরিণগুলো যে সাধনবাবু টাল সামলাতে না পেরে আবার ধপাস করে পড়ে গেলেন গর্তে। সাধনবাবুর পিছন পিছন তার চেলারা উঠছিল একটু একটু করে গর্ত থেকে। সাধনবাবু পড়লেন ঠিক তাদের উপরেই। একটু আগে ঠিক হরিণগুলো যেমন একজন আরেকজনের উপর পড়ে যাচ্ছিল সেই রকমই অবস্থা হলো। সাধনবাবু চিৎকার করে বললেন, এ কে রে, এরকম বাদবানি করছে কে? একবার যদি হাতে পায় না একেবারে বাপের নাম ভুলিয়ে ছেড়ে দেবো। আমার মনে হচ্ছে এই সব হচ্ছে ভেদুগুনিনের কাজ। কি কুক্ষণে যে লোকটার কাছে সাহায্য চাইতে গিয়েছিলাম, বেটা কোথা থেকে আমার সব ব্যবসার খবর পেয়ে গেছে, এখন আমার কাছ থেকে টাকা খেঁচার ধান্দা করছে। দুবার হাঁপিয়ে দম নিয়ে আবার চেঁচাতে লাগলো সাধন প্রামাণিক। আরে আরে বেটা, ভেদুগুনিনকে তো আটকেই রেখেছিলাম, তাও এখানে চলে এসেছে। আরে কেউ খুলে দিলি নাকি রে ভেদুর হাত? ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। ওস্তাদ, আরেকজন ছিল ওই গুনিনটার সাথে, সেটাকে তো দেখলাম না, কে জানে ওই এসব করছে কিনা। সাধন প্রামাণিকের এক চেলা কাতরাতে কাতরাতে বলল কথাটা। মনে হয় ঠিকই বলেছে। সাধন প্রামাণিক নিজেও ভেবে দেখল ঠিকই তো। আগের দিন যখন তিনি এই জামতলায় গেছিলেন তখন এই ভেদু গুনিনের চেলাই তো ভেদুকে তার সাথে এখানে আসতে বাধা দিয়েছিল। তার মানে ওই ব্যাটাই সব জানে। ও নিশ্চয়ই বাড়ির বাইরে কোথাও ছিল, সুযোগ পেয়ে ভেদুকে ছাড়িয়ে এনেছে। এত সাহস লোকটার! সাধন প্রামাণিকের গুম ঘরের খোঁজ পেয়ে যায় লোকটা। সাধন প্রামাণিক আবার চেঁচিয়ে উঠল, ছাড়বো না, কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না, সবার চামড়া ছাড়িয়ে আমি হাটে বেচে দেবো। একবার এই গর্ত থেকে বের হই আমি। তোর কি এখনো মনে হয় রে প্রচন্ড, তুই এই গর্ত থেকে বের হবি? ঠিক তখনই একটা অদ্ভুত গলা শোনা গেল। জঙ্গলের গাছগুলো যেন কেঁপে উঠল সেই গলা শুনে। সাধন প্রামাণিক চমকে উঠল। গলার স্বরটা এতটাই ভয়ানক যে মনে হচ্ছে যেন শরীরের ভেতর পর্যন্ত ঠান্ডা করে দিচ্ছে। এই এই কে তুই? ভেদুগুনিন তো, আমি কিন্তু তোকে শেষ করে দেব। আমি বলাই, বহু বছর আগে আমি শেষ হয়ে গেছি, কিন্তু তোর মতো নরকের কীটদের শেষ করার জন্য আমি এখানে এখনো রয়ে গেছি। ভেদু তোকে বলেছিল মনে নেই, বাজ পড়ে গাছটা জ্বলে গেছে, কিন্তু গাছ আর বলাই তো এক নয়। গাছ মরে গেছে কিন্তু বলাই এখনো আছে। সাধনবাবু কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু দেখলেন তিনি আপনা থেকেই গর্তের উপরে উঠে এসেছেন। একেবারে শূন্যে ভাসতে ভাসতে ওপরে উঠে সোজা সেই হরিণগুলোর সামনে। এরই মধ্যে হরিণগুলো নিজেদের অনেকটা সামলে নিয়েছে। লোকে বলে জীবজন্তুরা নাকি অশরীরীদের উপস্থিতি টের পায়। এই অবলা নিরীহ হরিণগুলোও বোধহয় বুঝতে পেরেছে কোনো এক অশরীরী তাদের সাহায্য করতে এসেছে, তাই বোধহয় ওদের সাহস একটু বেড়ে গেছে। হরিণের পুরো দলটা একেবারে শিং উঁচিয়ে তেড়ে এলো সাধনবাবুর দিকে। সাধনবাবু এবার আর গর্তের দিকে গেলেন না, উল্টো দিকে পড়ি কি মরি করে দৌড়তে লাগলেন। কিন্তু হরিণের সাথে দৌড়ানো যায় নাকি, তাই আবার জঙ্গলের রাস্তা দিয়ে। একটু বাদেই হরিণগুলো ঘিরে ধরল সাধনবাবুকে। তার হাত পা খুঁচিয়ে একেবারে রক্তাক্ত করে দিল। একটু বাদে হঠাৎ করেই আবার সব শান্ত হয়ে গেল। হরিণগুলো যেন কার আদেশে আস্তে করে সাধনবাবুকে ছেড়ে যে যার নিজের আস্তানার দিকে চলে গেল। সাধনবাবুর চালারা হয় এখন ওই গর্তেই পড়ে আছে, নয়তো একটা ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটবে সেটা আন্দাজ করে পালিয়ে গেছে। এই পুরো জঙ্গলে এখন সাধন প্রামাণিক একা, রক্তাক্ত, ঠিকমতো চলতেও পারছে না। কোনো মতে উঠে দাঁড়িয়ে হাঁটতে গিয়ে পায়ে কি একটা জড়িয়ে পড়ে গেল ধপাস করে। সঙ্গে সঙ্গে কে যেন পাটা ধরে একটা বড় গাছের ওপর ঝুলিয়ে দিল।
একটা লম্বা বড় গাছের সাথে ঝুলছে সাধন প্রামাণিক। ভয়ে চিৎকার করে উঠলেন সাধনবাবু। ঠিক তখনই আবার বলাইয়ের হাসির আওয়াজ শুনতে পাওয়া গেল। ওই বট গাছে থাকার সময় গালমার সাহেবটাকে টেনে এনে সোজা গলায় ওই বটের চুল বেঁধে ঝুলিয়ে দিয়েছিলাম। লোকটা এমনি এমনি ছটফট করতে করতে মরে গেল। তারপরেও অনেক অত্যাচারীকে আমি ওই গাছে লটকে দিয়েছি। 50-এর দুর্ভিক্ষের সময় যদু মহাজন কালো বাজারি করে অনেক শস্য মজুত করেছিল। সেগুলো নিয়ে যখন ওই গাছের নিচে দিয়ে যাচ্ছিল, ওকেও খপাত করে ধরে ঝুলিয়ে দিয়েছি। কিন্তু তোকে তো আর আমি ওভাবে মারবো না। এই গুণিনটা বলেছিল তোকে নাকি সুযোগ দিতে, তুই নাকি ভুল স্বীকার করে সৎ পথে আসবি, সবকিছু স্বীকার করে নিবি। সাধনবাবুর দম আটকে আসছে। মনে হচ্ছে পেটের ভেতরের সবকিছু এক্ষুনি গলা দিয়ে বেরিয়ে আসবে। মাথার ভেতরের সবকিছু গুলিয়ে দলা পাকিয়ে যাচ্ছে। ব্যথায় যন্ত্রণায় গোঙাতে গোঙাতে সে বলল, আমি সব ভুল স্বীকার করে নেব, সব স্বীকার করে নেব। সত্যি বলছি, আমার ভুল হয়ে গেছে, সত্যি বলছি। আবার হাসির আওয়াজ শোনা গেল বলাইয়ের। তা বললে কি করে হবে? অনেক দেরি হয়ে গেছে যে সাধন। এর আগে অনেকবার তোকে সুযোগ দিয়েছি, তোর রাস্তা আটকে বাধা দিয়েছি। এই গুণিনটা বলেছিল সুযোগ দেওয়ার কথা, আমি সুযোগ দিইনি। বল, সুযোগ দিইনি? সাধনবাবুর গলা জড়িয়ে আসতে লাগলো। সুযোগ তো দিয়েছিলেন, আমি বুঝতে পারিনি, আমি একদম বুঝতে পারিনি। আর একবার সুযোগ দিন না, আর একবার দিন না। আর সুযোগ দেওয়া যাবে না। এবার নেমে আসবে বিপদ, ঘোর বিপদ। এবার ঠিক যেভাবে এতদিন ধরে ওই নিরীহ পশুদের যন্ত্রণা দিয়ে ওদের চামড়া, শিং, দাঁত খুলে নিতিস, ঠিক সেইভাবে। কেমন একটা যেন দমকা হাওয়া এসে সাধনবাবুর গায়ে ফিনফিনে পাঞ্জাবিটা উড়িয়ে নিয়ে চলে গেল। এবার যে আরো ভয়ঙ্কর কিছু ঘটবে সেটা বেশ ভালোই বুঝতে পারলেন সাধনবাবু। তিনি ভয় চিৎকার করে উঠলেন। কে যেন মনে হচ্ছে সাধনবাবুর পিঠে আঁচড় কেটে দিচ্ছে। ফিনকি দিয়ে লাল রক্ত ছিটকে পড়ছে আশেপাশের গাছের পাতার উপর। সাধনবাবুর গলার স্বর ক্রমশ বিকৃত হয়ে গেল। অন্ধকার ঘরটা যেন আরো অন্ধকার লাগছে। বোধহয় অক্সিজেন কমে আসছে বলে চোখের দৃষ্টি ঘোলাটে হয়ে গেছে। সব কিছু যেন আবছা দেখছে ভেদু। নিজের মনে মনেই সে বলে উঠল, তাহলে কি ওই সাধনবাবুকে বাঁচানো গেল না? আজ যে কিছু একটা ভয়ঙ্কর ঘটতে চলেছে সেটা বেশ বুঝতে পারছি। আজকে তাহলে আর বাঁচানো যাবে না সাধনবাবুকে। হঠাৎ মনে হলো কার যেন পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। ভেদু চুপ করে কান পেতে শুনল কে যেন এই ঘরটার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তাহলে কি সাধনবাবু হরিণ শিকার করে ফিরে এলো? মনে হয় না সেটা সম্ভব হবে। বলাই তো হুঁশিয়ারি দিয়ে গেছে যে কিছুতেই সাধনবাবুকে সফল হতে দেবে না। হয়তো তাহলে সাধনবাবুর দলের লোকেরা এখানে ঘোরাফেরা করছে। এইভাবে তার হাত পা বেঁধে গুম ঘরে আটকে রেখেও শান্তি হচ্ছে না। ভেদু বোধহয় এখন বুঝতে পারছে লোকটা আসলে কতটা ভয়ঙ্কর। ঠিক তাই যদি হয়, লোকটা এভাবে ঘরের চারপাশে পায়চারি করছে কেন? মনে হচ্ছে যেন একবার এদিক থেকে ওদিক যাচ্ছে, আবার ওদিক থেকে এদিক আসছে। কিছু একটা খুঁজছে মনে হচ্ছে। হঠাৎ ভেদুর কানে এলো একটা পরিচিত গলা। গুরুদেব, গুরুদেব, আপনি কোথায়? একটু সাড়া দিন না গুরুদেব। জীবনেই প্রথমবার বোধহয় ভেদু রৌদ্রের মুখে গুরুদেব সম্বোধনটা শুনে খুশি হলো। আরে রৌদ্র, কোথায় তুমি? আমি এখানে। রৌদ্রের কানে বোধহয় ভেদুর গলা পৌঁছলো। সে দুমদুম করে দেওয়ালের মধ্যে বাড়ি দিতে লাগলো। এত করুণ অবস্থার মধ্যেও ভেদুর হাসি পেল। আরে কি কাণ্ড! দেওয়াল ভেঙে তুমি আমাকে বার করবে নাকি? আরে দরজাটা খোলার ব্যবস্থা করো।
কি কি করব গুরুদেব? এটা কেমন ঘর? কোথাও কোনো দরজাই তো দেখতে পাচ্ছি না। ভেদু বুঝতে পারলো একটা গুম ঘরের দরজা সহজে দেখা পাওয়া যাবে না। ভেদু ওই অবস্থাতেই চেঁচিয়ে বলল, বাইরে কি অবস্থা? লোকজন কেমন আছে? এখানে তেমন কেউ নেই গুরুদেব, সবাই জঙ্গলে গেছে। আমি দেখেছি প্রায় 2 জিব লোক ওই জঙ্গলের দিকে গেছে। হ্যাঁ, বাইরে শুধু 2 জন দারোয়ান আছে, তাও 2 জন নেশায় বুঁদ হয়ে পড়ে আছে গেটের ধারে। আমি তো পাঁচিল টপকে চলে এসেছি এখানে। হ্যাঁ, সারা বাড়ি খুঁজে খুঁজে এখানে এসে মনে হলো আপনি এখানেই কোথাও আছেন, কিন্তু দরজাটা যে কোথায় কিছু বুঝতে পারছি না তো। এটা গুম ঘর, ওখানে দাঁড়িয়ে এমনি এমনি কিছু বুঝতে পারবে না। ওই যে বাড়িতে ঢুকে একটা বড় ঘর আছে, সেটা বসার ঘর, ওখানেই আমি গিয়েছিলাম। আমার ঝোলাটা ধাক্কা ধাক্কিতে ওখানেই পড়ে গেছে, দেখো যদি ওটা একবার পাও। রৌদ্রকে যেন ভাবলো। হ্যাঁ গুরুদেব, আমি এক্ষুনি যাচ্ছি। রৌদ্রর চলে যাওয়ার আওয়াজ শুনতে পেল ভেদু। বেশিক্ষণ হয়নি রৌদ্র গেছে ভেদুর ঝোলা আনতে, কিন্তু ভেদুর মনে হচ্ছে যেন অনেকক্ষণ হয়ে গেছে। এক একটা মুহূর্ত যেন এক একটা যুগের মতো মনে হয় এই সময়। একটু বাদেই আবার পায়ের আওয়াজ শুনতে পেল ভেদু। গুরুদেব, ঝোলাটা পেয়ে গেছি। একটা আলতো হাসির রেখা মুখ ফুটলো ভেদুর মুখে। ঝোলায় হাত ঢুকিয়ে দেখো, আমার মন্ত্রপুত ধুলো আছে, দেওয়ালের গায়ে ছড়িয়ে দাও, দরজা কোথায় দেখতে পাবে। আপনার ঝোলায় হাত ঢোকাবো গুরুদেব। ভেদু তার ঝোলাটাকে সবসময় আগলে আগলে রাখে, বিশেষত এর আগে রৌদ্রকে ওই ঝোলার আশেপাশে দেখলেই তেলে বেগুনে খেপে উঠত ভেদু। এখন সেই ভেদুই বলছে ঝোলা থেকে ধুলো পড়ে নিয়ে আসতে। ব্যাপারটা রৌদ্রর কাছে যেন একেবারে হাতে চাঁদ পাওয়ার মতো ঘটনা। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি তো, আমার ঝোলা থেকে ধুলো পোড়া বার করো, আর দেরি করো না। যা করবে তাড়াতাড়ি করো। আমাকে একবার এখনই জঙ্গলে যেতে হবে। আমার মন বলছে সেখানে নিঘাত একটা কিছু ঘটে গেছে। রৌদ্র ভেদুর ঝোলা থেকে ধুলো পোড়া নিয়ে ছড়িয়ে দিল দেওয়ালের গায়ে। অমনি কি যেন ঘটে গেল। যে দেওয়াল এতক্ষণ সাদা ছিল, কোনো দরজা জানলা এতক্ষণ দেখা যাচ্ছিল না, সেখানে দেওয়াল সরে গিয়ে একটা দরজা দেখা গেল। দরজাটা দেওয়ালের আড়ালে লুকোনো ছিল বলেই হয়তো এখানে আর কোনো তালা নেই। দরজাটা ধাক্কা দিতেই খুলে গেল। এতক্ষণ বাদে একটু বাইরের হাওয়া আসতে ভেদু হাঁ করে আগে খানিকটা নিঃশ্বাস নিল। নিহাত রৌদ্রের গলার আওয়াজ শুনেছিল তাই, নইলে এই অন্ধকার দমবন্ধ করা ঘরে থাকতে থাকতে হয়তো ভেদুর প্রাণটাই এতক্ষণে চলে যেত। ভেদুকে এই অবস্থায় দেখে রৌদ্র প্রায় লাফিয়ে চলে এলো। আরে আরে গুরুদেব, কি কাণ্ড! এই কিভাবে বেঁধে রেখেছে আপনাকে? রৌদ্র হুড়মুড় করে খুলে দিল ভেদুকে। ভেদু তক্ষুনি লাফিয়ে উঠতে গিয়ে হঠাৎ টাল খেয়ে পড়ে গেল। রৌদ্র তাড়াতাড়ি ধরল ভেদুকে। কি হলো গুরুদেব, আপনার কি হলো? কিছু না, ঠিক আছে, চলো তাড়াতাড়ি জঙ্গলে যেতে হবে। রৌদ্র ঠিকই বলেছিল। সাধন প্রামাণিকের অত বড় বাড়ি এখন পুরো ফাঁকা। গেটের কাছে 2 জন দারোয়ান আছে, এরাই আগেরবার ভেদুকে আটকে ছিল, কিন্তু এখন একেবারে নেশার ঘরে বুঁদ হয়ে পড়ে আছে। ভেদু আর রৌদ্র আস্তে করে গেটটা খুলল। লোহার পুরনো গেট, খুলতে গেলে একটা সামান্য ক্যাঁচ শব্দ হয়, কিন্তু এই মুহূর্তে দারোয়ানদের কানে বোধহয় সেই আওয়াজ পৌঁছচ্ছে না। ভেদু আর কোনো দিকে দেখল না, গেটটা খুলেই বেরিয়ে এলো তাড়াতাড়ি। জঙ্গলটা কোন দিকে? রৌদ্র যেন সব জানে। একবার চারিদিকটা তাকিয়ে নিয়ে সোজা উত্তর দিকে তাকিয়ে বলল, ওই যে উত্তর দিকে গুরুদেব। ভেদু যতটা তাড়াতাড়ি যাওয়া যায় ততটা তাড়াতাড়ি ছুটে চলল ওই উত্তরের দিকে। উত্তরের জঙ্গল থেকে কেমন যেন একটা অদ্ভুত আওয়াজ আসছে আজ। গাছপালাগুলো কেমন যেন অসম্ভবভাবে দুলছে। জঙ্গলের জন্তুরা যেন ভয়ঙ্কর স্বরে ডেকে চলেছে। ভেদু জঙ্গলে ঢুকতে ঢুকতেই কোথা থেকে যেন একটা ভয়ঙ্কর স্বর ভেসে এলো। এসে গেছিস তুই, এসে গেছিস, সাধনকে বাঁচাতে এসে গেছিস। আমি ওকে আজ কিছুতেই বাঁচতে দেব না। কোথা থেকে যেন একরাশ গাছের ডালপালা ছুটে আসতে লাগলো ভেদুকে লক্ষ্য করে। একটা বড় মোটা ডাল ঢক করে এসে ভেদুর কপালে লাগলো। এতক্ষণ ধরে একভাবে বাঁধা অবস্থায় থেকে এমনিতেই ভেদু ঠিকমতো চলতে হাঁটতে পারছে না, আর তার মধ্যে হঠাৎ করে মাথায় এরকম আঘাত পেয়ে কেঁপে উঠল যন্ত্রণায়। মাথায় হাত দিয়ে বসে রইল কিছুক্ষণ। রৌদ্র ভেদুর পিছন পিছন আসছিল, কিছু সময়ের জন্য বোধহয় রাস্তা হারিয়ে ফেলেছিল। এতক্ষণে আবার ভেদুকে এমন রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে ছুটে এলো সে। হায় 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 গুরুদেব, আপনি আবার ব্যথা পেলেন, এ তো মহা মুশকিলের ব্যাপার। আপনাকে আমি বলেছিলাম ওই সাধন প্রামাণিককে দেখতে হবে না, লোকটা ভালো নয়, এমনিতেই অনেক পাপ করেছে,
বলাই ওকে শাস্তি দিচ্ছে, দিক না। আপনি আপনি চলুন তো, জামতলা ফিরে চলুন, ফিরে চলুন। ভেদু আস্তে আস্তে উঠে দাঁড়ালো। রৌদ্রর হাত ধরেই আস্তে আস্তে উঠে দাঁড়ালো ভেদু। না, একটা লোককে এভাবে মৃত্যুর মুখে রেখে আমি যেতে পারবো না। ওকে বাঁচাতেই হবে। কিচ্ছু চিন্তা করো না, আমি ঠিক আছি। আরেকটা মোটা গাছের ডাল ছুটে আসছিল। ভেদু সেটা ঝপাস করে ধরে নিল। তারপর সেই ডালের মধ্যে কি সব মন্ত্র বলে ডালটা সামনের দিকে এগিয়ে দিল। কি যে হলো কে জানে, আরো কয়েকটা ডাল ভেদুর দিকে ছুটে ছুটে আসছিল। সেগুলো ওই মন্ত্র পড়া ডালের সাথে ধাক্কা খেয়ে ছিটকে গেল। এমন সময় ডাল ছুটে আসা বন্ধ হয়ে গেল। কিন্তু বলাইয়ের হাতের অস্ত্র যে এখনো শেষ হয়নি। আরো কয়েক পা যেতেই দেখা গেল সার বেঁধে পশুর দল ভেদুর রাস্তা আগলে দাঁড়িয়ে আছে। একপাল হরিণ, হনুমানের দল, দাঁতাল হাতি, আরো নানান জন্তু। রৌদ্র আবার সামনে এগিয়ে গেল। দেখেছেন গুরুদেব, দেখেছেন? সাধন প্রামাণিক ওই নিরীহ পশুদের কত কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। ওরাও আজ প্রতিশোধ নিতে নেমেছে। ওদের একটু দেখুন গুরুদেব। ভেদু আলতো করে ঘাড় ঘুরিয়ে বলল, আমি দেখছি, এসবই আমি জানি রৌদ্র, কিন্তু বললাম না ক্ষমা চাওয়ার অধিকার সকলেরই আছে। সাধন প্রামাণিকও যদি মন থেকে ক্ষমা চায়, তারও ক্ষমা চাওয়ার অধিকার আছে। ভেদু এগোতে যেতেই সব জন্তু জানোয়ারেরা একসাথে হুঙ্কার দিয়ে উঠল। সেই হুঙ্কারে ভেদুকেও কয়েক পা পিছিয়ে যেতে হলো। ভেদু এবার তার ঝোলা থেকে একটু ধুলো পোড়া বার করে মন্ত্র করে ছিটিয়ে দিল। অমনি সঙ্গে সঙ্গে একটা বলয় তৈরি হয়ে গেল। সব পশুরা একদিকে সরে গেল, আর ঠিক মধ্যিখান দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে গেল। জঙ্গলের আরেক প্রান্ত থেকে তখন একটা ভয়ানক চিৎকার কানে এলো। কে যেন প্রাণ ভয়ে চিৎকার করছে। নির্ঘাত ওই সাধন প্রামাণিকের চিৎকার। ভেদু ছুটে গেল সেই দিকে। একটু যেতেই সাধন প্রামাণিকের আর্তনাদ শোনা গেল, এবার বেশ স্পষ্ট। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই। আমি 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 আমার সব দোষ স্বীকার করবো তো, আমি বলছি তো। তাই নাকি? তুই শুধু বাঁচতে চাস, আর এই বনের জন্তুরা, এদের বুঝি বাঁচার কোনো অধিকার নেই? বলাইয়েরও গলার আওয়াজ পাওয়া গেল। ভেদু এবার সেদিকেই ছুটে গেল। একটা বেশ বড় লম্বা গাছে সাধন প্রামাণিক উল্টো হয়ে ঝুলে আছে। তার পিঠের চামড়া অনেকটাই খুবলে নেওয়া হয়েছে। সেখান দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। মাটির শুকনো পাতার উপরে রক্ত পড়ছে টুপটুপ করে। ভেদু কাছে আসতেই বলাইয়ের সাদা অবয়বটা এসে দাঁড়ালো ভেদুর সামনে। এসে গেছিস তুই গুণিন, এসে গেছিস। এই লোকটা তোর কথা শুনেনি, তোকে ঘুম ঘরে আটকে রেখেছিল, তোকে মেরে ফেলার হুমকিও দিয়েছিল, আর তুই এসেছিস এই লোকটাকে বাঁচাতে। তাই তো তোরা কেউ ভালো নয়, কেউ ভালো নয়। আজ তো কেউ শেষ হয়ে যেতে হবে ভেদু। একটা লতা পাতা জড়ানো দড়ি ছুটে এলো ভেদুর দিকে। বোধহয় ভেদুকেই এমন উল্টো করে গাছের সাথে ঝুলিয়ে দিতে চাইল বলাই। কিন্তু এই লতা পাতা জড়ানো দড়িটা ভেদুকে স্পর্শ করা মাত্র জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। ভেদু সামান্য হেসে বলল, আমার উপর আমার গুরুর আশীর্বাদ আছে। কোনো অশরীরই আমার কোনো ক্ষতি করতে পারবে না। রাগে গড়গড় করতে করতে বলাই বলল, কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না, শুধু তুই সকলের ক্ষতি করবি। এটা কি করে হতে পারে? আমার এতদিনকার থাকার জায়গা কেড়ে নিবি। এই জঙ্গলের নিরীহ পশুদের কান্না চোখে পড়ে না তো? তোকে আমি শেষ করে দেব। আবার সেই লতা পাতা পেঁচানো দড়িটা ভেদুর দিকে ছুটে এলো। কিন্তু এবারও ভেদুকে ধরা মাত্র পুড়ে ছাই হয়ে গেল দড়িটা। বলাই যেন খুব নিরাশ হয়ে গেল। ভেদু বলল, আমি কোনো অন্যায় করিনি। অন্যায় করলে আমার গুরু আমাকে রক্ষা করতেন না। ওই গাছ ঝলসে গেছে, তার কারণ আমি নই। প্রকৃতির নিয়মে একদিন সকলের মৃত্যু হয়, গাছেরও মৃত্যু হয়েছে। আর সেটা হয়তো এই জন্যই হয়েছে যাতে তুমি মুক্তি পাও। বট গাছ তোমাকে বেঁধে রেখেছিল। এখন তুমি স্বাধীন হয়ে নিজের শক্তির থেকে বেশি এগিয়ে যাচ্ছ। আগেই বলেছি না, কালুকে শাস্তি দেওয়ার অধিকার তোমাকে ঈশ্বর দেননি। সাধনবাবু ওদিকে গাছের ডালে ঝুলতে ঝুলতে ভেদুকে দেখে খানিকটা সাহস পেয়েছেন এতক্ষণে। ভেদুবাবু, ভেদুবাবু, আমাকে আপনি বাঁচান। আমি সত্যি বলছি, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আমি আর কোনোদিন বনের কোনো জন্তু আমি কোনো ক্ষতি করবো না, আমি বলছি তো। আমাকে এই বলাইয়ের হাত থেকে রক্ষা করুন ভেদুবাবু।
বলাই কথাটা শুনতে পেয়েই প্রায় লাফিয়ে চলে গেল সাধনবাবুর দিকে। সাধনবাবুর পুরোটাই যেন একটা সাদা মেঘে ঢেকে আছেন। এই লোকটাকে আমি কিছুতেই বাঁচতে দেব না। ভেদু তার ঝোলা থেকে একটু ধুলো পোড়া নিয়ে ছিটিয়ে দিতে লাগলো, কিন্তু অদ্ভুতভাবে ঠিক তখনই রৌদ্র এসে দাঁড়ালো সামনে। ভেদু বিরক্ত হয়ে বলল, আরে কি মুশকিল, তুমি আবার কোথা থেকে এলে? সরো এখান থেকে। এই ধুলো পোড়া না দিলে সাধনবাবুকে বলাইয়ের হাত থেকে বাঁচানো যাবে না। না গুরুদেব, এই ধুলো পোড়া আমি বলাইয়ের গায়ে কিছুতেই ছেটাতে দেব না। আমি জানি এই ধুলো পোড়া আপনার অত্যন্ত খতরনাক অস্ত্র। এই ধুলো পোড়া কোনো অশরীরীর গায়ে লাগলে তার ভেতরটা জ্বলে যায়। বলাই বিপ্লবী ছিল, আমাদের দেশকে স্বাধীন করার জন্য মৃত্যুবরণ করেছে। আমি ওকে কিছুতেই কষ্ট পেতে দেব না। না না না, দেব না গুরুদেব। ভেদু সত্যি বোধহয় এত কিছুর মধ্যে বলাইয়ের পরিচয় ভুলে গিয়েছিল। রৌদ্রের কথাটা শোনা মাত্র ধুলো পোড়াটা আবার ঝোলার মধ্যে ঢুকিয়ে দিল। বলাই, দেখেছো তোমাকে আমাদের দেশের মানুষ কি চোখে দেখে? তুমি সেই উঁচু জায়গা থেকে নেমে আসছো, একটা সামান্য অতৃপ্ত আত্মার মতো আচরণ করছো। যে ক্ষমা চায় তাকে 1000 বার ক্ষমা করে দেওয়াই নিয়ম। তার বদলে ওকে রক্তাক্ত করছো তুমি। ওর এই আর্তনাদ তোমাকে তৃপ্ত করছে। এটা একটা পিশাচের লক্ষণ। নিজেকে পিশাচে পরিণত করো না বলাই। আমার কথা শোনো, ওকে ছেড়ে দাও। না, ছেড়ে দিলে এই লোকটা আবার বনের নিরীহ পশুদের মেরে ফেলবে, ওদের নিয়ে ব্যবসা করবে। করবে না, আমি বলছি করবে না। আর যদি করে তাহলে পরমেশ্বর তার শাস্তি ঠিক করবে। তুমি নিজেকে নিরস্ত করো। সেই সাদা বলয়টা সরে এলো সাধনবাবুর কাছ থেকে। সাধনবাবু তখন হাঁপাচ্ছেন, মনে হয় না আর বাঁচবেন বলে। ভেদু রৌদ্রকে বলল, ওনাকে খুলে দাও। এতক্ষণ এইভাবে উল্টো হয়ে থেকে থেকে মাথায় রক্ত উঠে যাচ্ছে। রৌদ্র সেদিকে যাওয়ার আগেই সাধনবাবু ধপাস করে পড়ে গেলেন গাছের ডাল থেকে। বলাই তাকে খুলে দিয়েছে। বলাই দাদা, আমার গুরুদেব খুব ভালো, ও অনেক প্রেতাত্মাকে মুক্তি দিয়েছেন। তুমি শান্ত হয়ে বসো, তুমিও মুক্তি পাবে। রৌদ্র বলাইয়ের দিকে এগিয়ে এলো। না, আমার মুক্তির দরকার নেই। ওই লোকটাকে আমি বিশ্বাস করি না। আমি জানি ও আবার আসবে, আর ও না এলে অন্য কেউ আসবে। এতদিন ওই বট গাছে থেকে আমি বুঝে গেছি ইংরেজরা চলে গেছে, কিন্তু অত্যাচারীরা এখনো শেষ হয়নি। ওদের কোনো জাত নেই, আর অত্যাচারীরা যতদিন না শেষ হবে বলাইও ততদিন বেঁচে থাকবে। আমি এই জঙ্গলেই থাকবো। তোমার শক্তি ক্ষয় করে জপ করে আমাকে মুক্ত করার কোনো দরকার নেই। আমি আজ থেকে এই জঙ্গলেই থাকবো। রৌদ্র একবার ভেদুর দিকে তাকালো। ভেদু চুপ করে আছে। রৌদ্র এখনো ভেদুর শিষ্য হতে পারেনি, তবে ভেদুর সাথে থেকে তার মনের ভাবটা বেশ বুঝতে শিখে গেছে। কারোর কোনো ক্ষতি না করলে ভেদু তার ব্যাপারে মাথা গলাবে না। আর সময় না হলে, ইচ্ছে না হলে কোনো অশরীরীকে জোর করাও ভেদুর স্বভাব বিরুদ্ধ। তাই বলাই যখন এখানে থাকতে চায় তখন থাক না। ওদিকে সাধনবাবু এতক্ষণে নিজেকে একটু সামলে নিয়েছেন। রৌদ্র তার মাথার কাছে উবু হয়ে বসে বলল, শুনলেন তো, বলাই দাদা এখানেই আছে। আর কোনোদিন এই জঙ্গলে এলে আবার উল্টো করে ঝুলিয়ে দেবে। সাধনবাবুর বেশি কিছু বলার ক্ষমতা নেই, শুধু সামান্য মাথা নাড়লেন তিনি। আমাদের জামতলার স্কুল মাঠে 15ই আগস্ট সকাল থেকেই অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সকলের আগে আমি কাঁপা কাঁপা হাতে পতাকা উত্তোলন করেছি। সকলে একের পর এক অনুষ্ঠান করছে। একটা সময় রৌদ্রেরও স্টেজে ওঠার সময় হলো, কিন্তু তাকে তো আর খুঁজে পাওয়াই যায় না। বারবার মাইকে ডাকা হচ্ছে, কিন্তু তার কোনো চিহ্নই নেই কোথাও। শেষ পর্যন্ত ভেদুই তাকে আবিষ্কার করলো স্কুলের ক্লাস 9-এর ঘর থেকে। বেটা বেঞ্চের তলায় লুকিয়েছিল কবিতা বলার ভয়ে। ভেদু তাকে ঘাড় ধরে টানতে টানতে নিয়ে এলো। কি কাণ্ড! বাচ্চা বাচ্চা ছেলেপিলেগুলো কি সুন্দর অনুষ্ঠান করছে, আর তোমার অবস্থা দেখো। যাও দেখি, বলো গিয়ে কবিতা। গুরুদেব, ও আবার কি হলো? আমি কবিতা বললে আপনি আমাকে শিষ্য বলে মানবেন তো? কিছুক্ষণ অপেক্ষা করে ভেদু বলল, যাও তো দেখি, সে দেখা যাবে খনি। রৌদ্র স্টেজে উঠে বলতে শুরু করলো,
নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের দুর্গম গিরি কান্তর মরু।